বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি কাজী শামীম হাসান মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে আবারও লাইভে এসেছি। এটি আমার 15তম লাইভ। আপনারা যারা দীর্ঘ অপেক্ষা করছিলেন, আমাকে লাইভের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকে সারা বিশ্বের 780 কোটি মানুষ অথবা তারও বেশি মানুষ আমরা এক অদেখা শত্রুর বিরুদ্ধে, অদেখা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই যুদ্ধের আমরা সবাই সৈনিক, সবাই সেনাপতি। আমাদের ডাক্তার, আমাদের পুলিশ, আমাদের সাংবাদিক, আমাদের ব্যাংকার, তারা ফ্রন্টলাইন ফাইটার। বিশেষ করে ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মীরা অবশ্যই তারা আমাদের ফ্রন্টলাইন ফাইটার। সারা বিশ্বের আজ অবধি যারা নিহত হয়েছেন, পবিত্র এই রমজান মাসে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা জানি এটি এমন একটি ভয়াবহ পরিস্থিতি ও অনিশ্চয়তার মধ্যে আমাদের পৃথিবীবাসীকে ফেলে দিয়েছে। আমরা বাংলাদেশের জনগণ, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যারা আছি, তারা এর বাইরে নয়। আমরা এরকম অনিশ্চয়তায় কেউই হয়তো সারা জীবনে পড়িনি এবং আমরা পড়ব সেটার অপেক্ষা, সেটা আমাদের ধারণায় ছিল না। আমরা বলি আমরা একটা সভ্য বিশ্বে বাস করি, বাট এটি নিয়ে আমার যথেষ্ট পরিমাণ দ্বিমত আছে। আমি দ্বিমতগুলো তুলে ধরছি খুব সংক্ষেপে। সেটি হলো, আমরা মানুষ হন্তারক হওয়ার জন্য বা মানুষ হত্যার জন্য দেশে দেশে যে পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করি, তার সমপরিমাণ আমরা স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করি না। অর্থাৎ আমরা মানুষ বাঁচাতে যে পরিমাণ চেষ্টা করি, তার চেয়ে মানুষ হত্যায় বেশি ব্যয় করি। আপনারা জানেন যে হুবেই প্রদেশের উহানে যে ল্যাবরেটরিটি, যেটি নিয়ে সন্দেহ করা হচ্ছিল এবং আমি খুব জোর দিয়ে বারবার বলছিলাম যে ওখান থেকে একটি ঘটনার মধ্যে দিয়ে দুর্ঘটনাবশত এটি শুরু হয়েছে, এটি সত্য। তার চেয়ে অবাক সত্য হলো, আপনারা শুনে হয়তো এটি অবাক হবেন, সেটি হলো এই ল্যাবরেটরিটিতে ফাইন্যান্স বা ফান্ডিং হয়েছে আমেরিকা থেকে এবং আমেরিকা গভর্নমেন্ট থেকে। ডু ইউ থিঙ্ক ইট? বাট বিলিভ মি, ইটস ট্রু। আজ আপনারা যে যুদ্ধের খেলা দেখছেন, আমেরিকা চায়নার যুদ্ধের খেলা, আমাদের এই 780 কোটি মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে এটা একটা বড় যুদ্ধের খেলা। যে খেলায় তারা জড়িয়ে গেছে, অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই ক্ষতির তারা শুরু আজ করেনি, এটি করেছে 1982 সালে। 82 সালের পর থেকে তারা শুরু করেছে কিভাবে এই করোনা আবিষ্কার করা যায়, এবং আজকে তার পরিণতি আমরা ভোগ করছি। আইএলও বলছে এই করোনার যে আক্রমণ, এটার কারণে বিশ্বের 50 ভাগ অর্থাৎ 160 কোটি লোক তার চাকরি হারাবে। ভেবে দেখুন তো, আমাদের মতো দরিদ্র দেশে এটি কত একটা ভয়ঙ্কর সংবাদ। আমরা কোথায়? আমি ব্যক্তিগতভাবে ধারণা করছি যে বাংলাদেশের 2,50,00,000 লোক দেশে বিদেশে চাকরি হারাবে। বিশ্বের অনেক সংস্থা তারা বলছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হবে, অর্থাৎ মৃত্যু এবং অন্যান্য বিষয় নিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত বেশি হবে। আমরা জানি সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, বাট আমরা এও জানি অনেক পদক্ষেপ এখনও নেওয়া হয়নি, যেগুলো যথেষ্ট নয়।
গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে বা খুলে গেছে, যেভাবেই হোক, কে দায়িত্ব নিয়ে খুলেছে, কিভাবে খুলেছে, সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। এ পরিস্থিতিতে আসলে আমাদের করণীয় কি? আমাদের যে করণীয় সেটি হলো নিজেকে রক্ষা করা। আমরা যদি নিজেকে রক্ষা করতে না পারি তাহলে আমরাই সাফার করব এবং আমরাই হারিয়ে যাব। নিজেকে রক্ষা করার প্রথম কৌশল হলো আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি ভাবতে শুরু করেন আপনি বাদে, যদি আপনার উপসর্গ না থাকে, আপনার চারপাশে যারা আছে সবাই করোনা রোগী। আমি খুবই খারাপ একটা কথা বলেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আপনার পরিবারের সদস্য থেকে শুরু করে সবাইকে ভাবতে শুরু করুন সবাই করোনা রোগী, এবং করোনা রোগী হলে কিভাবে নিরাপদ দূরত্ব তৈরি করতে হয় সেটি তৈরি করতে শুরু করুন। যারা বাধ্য হবেন বাইরে যেতে, তারা সারা বাংলাদেশের বা সারা ঢাকার বা সারা যে শহরেই আপনি আছেন না কেন, সেই শহরে আপনি বাদে সবাইকে করোনা রোগী ভেবেই আপনি যদি চেষ্টা করেন মুভ করতে, তাহলে হয়তো আপনি রক্ষা পেতে পারেন। এখানে ব্যক্তিগত সুরক্ষার বাইরে আর কোনো নিজেকে রক্ষা করার, আল্লাহকে ডাকার, এর বাইরে আর কোনো করণীয় আমাদের হাতে নেই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, এই করোনার যে জিনগত পরিবর্তন, এটি দেশে দেশে ভিন্নতর হচ্ছে। আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে যে পরিবর্তন হচ্ছে সেটি কিন্তু আমেরিকায় নয়, আমেরিকায় যে পরিবর্তন হচ্ছে সেটি ইথিওপিয়ায় নয়, ইথিওপিয়ায় যে পরিবর্তন হচ্ছে সেটি অস্ট্রেলিয়ায় নয়, এবং একদিনে এমনও দেখা গেছে 3 থেকে 4 বার পরিবর্তিত হয়েছে। জিনগত এক একবারের পরিবর্তনের ফলে এক একটা ধরন এবং নতুন ধরনের ইঞ্জেকশন এবং ট্যাবলেটের প্রয়োজন অথবা ক্যাপসুলের প্রয়োজন হবে, নতুন ধরনের আবিষ্কারের প্রয়োজন হবে। আপনি আবার চিন্তা করে দেখুন, যারা আমাদেরকে শোনাচ্ছেন আশার বাণী, ইঞ্জেকশন তৈরি হয়ে গেছে, ক্যাপসুল তৈরি হয়ে গেছে, ট্যাবলেট তৈরি হয়ে গেছে, এগুলো যদি সফলও হয়, এগুলো কি সব দেশে তাহলে সফল হবে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অথবা যারা চিকিৎসা বিজ্ঞানী অথবা যারা গবেষক তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের কাছ থেকে জেনে নিন এ সংঘাত, এ মহামারী, এ যুদ্ধ আমাদের কতদিন চলবে। বর্তমান যে গবেষণা সারা পৃথিবীতে চলছে তার প্রেক্ষিতে বলা যায় এটি ন্যূনতম 1.5 থেকে 2 বছর, এমনকি 3 বছর পর্যন্ত চলতে পারে। আমি খুব সহজ করে বলে দিলাম, কিন্তু যারা শুনছেন তাদের অনেকেই হয়তো কষ্ট পাচ্ছেন। আমি জানি এই কষ্ট অনিশ্চয়তার কষ্ট, তবে সত্য তথ্য দেওয়া এটি একটি ফরজ কাজ, যদি আমি জানি যে এটি নিশ্চিত। কারণ এতে করে আপনি এই যে যুদ্ধ, নিজের মতো করে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন, সেটি এখন জরুরি। আপনি যদি নিজের মতো করে প্রস্তুতি নিতে পারেন এই যুদ্ধে, তাহলে আপনি এই যুদ্ধে জয়ী হবেন ইনশাআল্লাহ। যুদ্ধে জয়ী হতে গেলে যে বিষয়টি আপনাকে জানতে হবে, আপনার প্রতিপক্ষের কৌশলগুলো কি, আপনার প্রতিপক্ষে এই যুদ্ধে পরিকল্পনাগুলো কি। আপনার প্রতিপক্ষ প্রথমে আপনাকে কাবু করার জন্য সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা, এরকমের কিছু উপসর্গ নিয়ে আপনার সামনে হাজির হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। তারপরে যোগ হলো ইনফ্লুয়েঞ্জা, এখন কিন্তু তা নয়। এইগুলো আছে, এগুলো বাদ হয়ে যায়নি। এইগুলোর সাথে সে বাংলাদেশের মতো জায়গায় এসে নতুন কৌশল নিয়েছে, আর সেই কৌশল হলো স্ট্রোক, হার্ট অ্যাটাক। স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আমার পরিচিত একাধিকজন মারা গেছে, যাদের মৃত্যুর পরে দেখা গেছে যে তাদের করোনা ছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে তারা সময় পাচ্ছে না, তারা আধা ঘন্টা থেকে 2-2.5 ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এবং আরও বড় বিষয় হলো
যে এটা যে শুধু বয়স্কদের জন্য হচ্ছে তা না, অত্যন্ত তরুণ তাদের জন্য হচ্ছে। সুতরাং আমার মনে হয়, দেখুন ভাই, বেঁচে থাকলে আয় করা যাবে, আর যদি কোনটা আগে, জীবন না জীবিকা? যদি আপনি মনে করেন আপনার জীবিকাই আগে, তাহলে জীবন চলে যাবে। এখন ভাবতে হবে তাহলে আপনি কয়দিনের জীবনের জন্য এই জীবিকাটা জন্য তৈরি হচ্ছেন। আমি ভয় দেখাচ্ছি না। আপনারা যারা বিগত আমার 14টি ভিডিও দেখেছেন, যদি দেখে না থাকেন, আজকে প্রথম কাজী শামীম হাসানের সাথে পরিচয় হয়ে থাকে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলার চেষ্টা করি না। আপনার জীবন বাঁচাতে হবে। আপনি মরে গেলে আপনি চলে যাবেন, আপনার পরিবার সাফার করবে, দেশ আপনার মতো একজন মানুষকে হারাবে। এটি যদিও খালি চোখে মনে হয় এটি দেশের কোনো ক্ষতি নয়, আমি বিশ্বাস করি আপনার মৃত্যু দেশের জন্য একটি ক্ষতি। আপনার মতো একজন কর্মক্ষণ মানুষ, আপনার মতো একজন মানুষ যিনি এই বাংলাদেশকে দিয়েছেন, যে বয়সেরই আপনি হন না কেন, আপনার চলে যাওয়া আমাদের জন্য ক্ষতি। সুতরাং আমাদেরকে জানতে হবে আমাদের এই পরিস্থিতিতে কি করে করতে হবে। আমি চিকিৎসক বা কোনো বিশেষজ্ঞ নই, তবে একটি কথা বলি, হার্ট অ্যাটাক হলে ইমিডিয়েট আপনি যাওয়ার সুযোগ পাবেন না, আপনি হাসপাতালে যাওয়ার সুযোগ পাবেন না। যদি হাসপাতালে যাওয়ার সুযোগ না পান, তাহলে আপনি চিকিৎসা কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো মিনিমাম ধারণাটুকু নেওয়া। হয়তো এমনও হতে পারে আপনি আপনার স্ত্রী বা স্বামীকে ডাকার সময় পাচ্ছেন না, আপনি আমার ভাই বা বোনকে ডাকার সময় পাচ্ছেন না, তাহলে আপনি আপনাকে কিভাবে রক্ষা করবেন? এই রক্ষাটা হলো আপনার হার্টের যে ইমিডিয়েট থেরাপি আছে, সেই থেরাপিটা শিখে নেওয়া। জাস্ট এভাবে মুষ্টিবদ্ধ করে জাস্ট কন্টিনিউয়াস, যদি আপনি মনে করেন যে আপনার হার্ট কুকড়ে মুকড়ে আসছে, এটা ট্রাই করা। আমারটা ফলো করার দরকার নেই। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। এছাড়া যদি আপনার হৃদরোগ বিশেষজ্ঞ কেউ পরিচিত থাকেন, দয়া করে তাদের সাথে পরামর্শ করবেন। আমি লেম্যান, আমি এ ব্যাপারে সাজেশন দেওয়ার অধিকার রাখি না, বাট একজন সাধারণ মানুষ হিসাবে যেটি আমি করব সেটি আপনাদেরকে শেয়ার করলাম, যে আপনাকে নিজে থেকে নিজেকে তৈরি করতে হবে, নিজে থেকে নিজেকে বুঝতে হবে যে আমাকে বাঁচাতে হলে এখনই আমাকে আমার মতো করে তৈরি করতে হবে। আমরা যদি এটা করতে পারি, ইনশাল্লাহ আমরা বেঁচে যাব। একটা অনুনয় করি, বাংলাদেশে যে জিনিসটা ঘটছে সেটি পৃথিবীর অন্য কোনো দেশে ঘটছে না। আপনি বিশ্বাস করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার পেশাগত কারণে পৃথিবীর অনেকগুলো দেশের সাথে আমার নিয়মিত সংযোগ আছে। তার মধ্যে এই করোনা শুরু হওয়ার পরে আমি বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, আমার বন্ধু নোবেল লরিয়েট চিকিৎসা বিজ্ঞানে, আমি তাদেরকে সমন্বিত করে তথ্য সংগ্রহ করে মানুষকে দেওয়ার চেষ্টা করছি, যার ফলে তথ্যগুলো রিসার্চফুল হচ্ছে। আমি আপনাদেরকে অনুনয় করব যে আপনারা বাংলাদেশে যেটা করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাবা মারা গেছেন, সন্তান তার লাশ ফেলে চলে যাবে, এই বাংলাদেশ আমি বিলং করি না, এই বাংলাদেশ আমার না। যে বাবা সন্তানদের মানুষ করেছে, তার শুধু ডেথ সার্টিফিকেট আমার দরকার হবে তার জমি জমা খাওয়ার জন্য, তার সম্পদ ব্যাংকের অ্যাকাউন্ট খাওয়ার জন্য। এটি আমি বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একজন মানুষ এরকম থাকতে পারে। যখন আমি এটা চিন্তা করি, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। হাসপাতালে গেলে চিকিৎসা দিচ্ছে না, বের করে দিচ্ছে, এমন অভিযোগ আসছে বিভিন্ন স্তরে। শুধু সাধারণদের জন্য নয়, আমি বড় মানুষদের, এমনকি বিভিন্ন বাহিনীর কথাও আমি শুনেছি। এটি হতে পারে না, এটি অন্যায়। আমাদেরকে যেটি করতে হবে, আমাদের মধ্যে পরস্পরের প্রতি মমত্ববোধ বাড়াতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে যে আজকে আমি কাজী শামীম হাসান কথা বলছি, কালকে আমি করোনায় আক্রান্ত হতে পারি। আমি যদি আজকে এই খারাপ কাজটি করি, কালকে অন্যরা আমাকে দেখবে না, আমাকে ফেলে চলে যাবে।
আমার কাছ থেকে তারা এই শিক্ষাটা পাচ্ছে। আমরা কি সেই বাংলাদেশের যে বাংলাদেশে একজন তরুণ, একটা বাচ্চা ছেলে ফ্রন্ট লাইনে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছে অন্যদেরকে বাঁচানোর জন্য? আজকে সে পরিবর্তিত বাংলাদেশ যেখানে দেখি জনপ্রতিনিধিরা চালচোর। ধিক আপনাদের, লজ্জা করে না গরিব না খাওয়া মানুষদের খাবারগুলো কেড়ে খেতে? আপনাদেরকে শাস্তি দিলে আমাদের টিওনোদের বদলি হতে হয়। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে? একজন টিওনো বদলি হওয়া মানে সমস্ত টিওনোর কাছে মেসেজ চলে যাওয়া যে এই হারামি চেয়ারম্যানদের, হারামি মেম্বারদেরকে শাস্তি দেওয়া যাবে না। কি চাচ্ছি আমরা? আমি বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি বলছি, প্লিজ, আমরা অবশ্যই মৃত্যুর ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা যদি মানবিক হই তাহলে কমিয়ে আনতে পারবো। আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। ভুলে যান আপনার ধর্মীয় বিভেদ, ভুলে যান আপনার নোংরা রাজনীতি আর দলীয় বিভেদ, ভুলে যান কে বড়লোক কে গরিব। মানুষ হিসাবে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই, মমত্ব বোধ নিয়ে দাঁড়াই। 18 কোটি মানুষ আমাদের পরিবার, 18 কোটি মানুষ আমাদের পরিবার। এই বিশ্বাস যে মুহূর্তে আমরা করতে পারবো, যে মুহূর্তে আমরা ভালোবাসতে পারবো নির্লোভভাবে, সেই মুহূর্তে বাংলাদেশ বাঁচবে। ছোট্ট একটা অনুরোধ করি, আজকে সবার হাতে মোবাইল আছে, শুধু মোবাইল নেই, মোবাইলে ইন্টারনেট ডাটা আছে। ছোট ছোট গ্রুপ তৈরি করুন, ছোট ছোট গ্রুপ তৈরি করুন কি করে অন্যকে সাহায্য করা যাবে। এই বিপদে সরকারি সাহায্যের দিকে ভুলে যান। বাঁচতে হলে নিজে থেকে বাঁচতে হবে। সমস্ত মতভেদ ভুলে পাশে দাঁড়ান। আমরা যদি আমাদের পাশে না দাঁড়াই, আমরা যদি আমাদেরকে না বাঁচানোর চেষ্টা করি, তাহলে নিশ্চিত আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব। এই মুহূর্তে জনস্বাস্থ্য সচেতনতা, এই করোনা সংক্রান্ত সচেতনতা এবং করোনা সংক্রান্ত সাপোর্ট আপ টু টিল দাফন পর্যন্ত কিভাবে আপনি ছোট ছোট গ্রুপ করে করতে পারেন, কিভাবে আপনার পাশের নিরন্ন মানুষটিকে, হোক সে মধ্যবিত্ত হোক সে গরিব, কিভাবে তাকে সামান্য শুধু চাল আর ডাল, আপনার কাছে তারা মাছ মাংস কিচ্ছু চায় না, নগদও দরকার নেই, এটুকু দিয়ে কিভাবে সাহায্য করতে পারেন সেটার চেষ্টা করুন। নীরবে, ছবি তুলে নয়, একজনকে দেখতে দিন। মহান রব্বুল আলামিন এ জীবনে যত করেছেন সবাই দেখেছে। আজকে এই রমজান মাসে আমাদের মুসলমানদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, ডান হাতে করলে বাঁ হাতে জানবে না। কি করলে? দান করলে। আপনি দোহাই, ছবি তুলবেন না, প্রচার করবেন না, সেইভাবে চেষ্টা করুন। পাশের মানুষকে সাহায্যের চেষ্টা করুন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের বলছি, প্রিয় শিক্ষার্থীরা, মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের জন্য বন্ধ ঘোষণা করেছে, কিন্তু একথা নিশ্চিত যে হয়তো এবছর তোমরা সশরীরে ক্লাসে গিয়ে ক্লাস করতে পারবে না। এ জাতিকে তোমাদেরই একদিন চালাতে হবে, সেদিন বেশি দূরে নয়। আজকে যদি আমাদের মতো মেধাশূন্য মানুষ হও, তাহলে বিপদ আরও বাড়বে। আমি বিশ্বাস করি তোমরা আমাদের চাইতে অনেক মেধাবী। আমরা ব্যর্থ, তোমাদেরকে ব্যর্থ দেখতে চাই না। সে দুনিয়ায় থাকি আর ওপার থেকে দেখি। তোমাদের প্রতি অনুরোধ, তোমরা দোহাই 3 থেকে 6 ঘন্টা বাসায় রেগুলার
টেক্সট বুক স্টাডি করো, নিজে থেকে প্রশ্নপত্র তৈরি করো, নিজে থেকে তোমাদের 1 ঘন্টা বা 3 ঘন্টার যেভাবে পরীক্ষা আছে সেভাবে পরীক্ষা দাও এবং নিজে শিক্ষক হয়ে খাতা দেখো। নিজেদেরকে তৈরি করো। সাথে আরেকটা ছোট্ট অনুরোধ, সেটি হলো তোমাদের বন্ধুরা, তোমাদের সহপাঠীরা, তোমাদের স্কুল অথবা সারা বাংলাদেশে তোমার ক্লাসমেটদের ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম তৈরি করো। সেখানে তোমাদের মেধা দিয়ে এই মুহূর্তে দেশকে কীভাবে সেবা করা যায়, কি আইডিয়াগুলো জেনারেট করা যায় সেটার চেষ্টা করো। আমি আগেও তোমাদের বলেছি, তোমাদের মেধাশক্তি আমাদের চাইতে অনেক ভালো, তোমরা এটা পারবে। আমি বাংলাদেশের সকল তরুণ এবং যুবকদের বলছি, বিশেষ করে শ্রমজীবী, খেটে খাওয়া রিক্সাওয়ালা, দিনমজুর বন্ধুরা, আপনাদেরকে বলছি, সুশিক্ষিত যারা, আপনাদেরকে বলছি, সাধারণ চাকরিজীবী বন্ধুরা, আপনাদেরকে বলছি, তরুণ এবং যুবক বন্ধু, এমনকি বেকার বন্ধুরা, আপনাদেরকে বলছি, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করতে হবে এবং আমাদেরকে যে কোনো উপায়ে বাঁচার প্রক্রিয়া বের করতে হবে। শুধু করোনা নয়, এই করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা কি করে আমাদের নিজস্ব কর্মসংস্থান করতে পারবো, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি আমাদেরকে বের করতেই হবে। আমি, আল্লাহ যদি আমাকে আপনাদের জন্য কবুল করে, আমার এই বর্তমান অবস্থান থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবো, আমি কাজ করব আমার আইডিয়াগুলো নিয়ে। এবং আজকেই হবে আমার করোনা নিয়ে শেষ লাইভ। এর পরের যে লাইভগুলো সেগুলো হবে বিষয়ভিত্তিক, এবং প্রথম যে বিষয়ভিত্তিক লাইভ আমি করব সেটি হলো আত্মকর্মসংস্থান। ইনশাআল্লাহ আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমার বিশ্বাস যে আমরা যে 2.5 কোটি বেকার হব তাদের একটা বড় অংশ আমাদের নিজেদের কাজ, নিজেদের আয় নিজেরা খুঁজে নিতে পারবো। আপনারা আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছেন, আস্থা দেখিয়েছেন, আমি অবাক হয়ে যাই আমার মতো একজন সাধারণ মানুষকে আপনারা লাখ লাখ টেক্সট পাঠিয়েছেন। এটি অবিশ্বাস্য আমার জন্য। অনেক মা এই রোজার আগে সপরিবারে রোজা রেখেছেন, নিজে রোজা রেখেছেন। আমি এরকম 36টি কল পেয়েছি যে মাদেরকে আমি চিনি না, বাট যে মারা আমাকে বুকে ধারণ করেন, তারা মনে করেন আমি তাদের সন্তান। আমি যখন শুনি আমার চোখে কান্না এসে যায়। এ দায় শোধ করার মতো নয়। আমি সেই মাদেরকে সালাম জানাচ্ছি যারা আমার জন্য মন থেকে দোয়া করেছেন, পরিবারের সবাইকে নিয়ে রোজার আগে নফল রোজা রেখে আমাকে জানিয়েছেন আপনারা নফল রোজা করেছেন। সত্যি আপনাদের কাছে আমি আল্লাহর দরবারে কৃতার্থ। আমরা জানি আমাদের যে প্রবাসী ভাইরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, আমি যাদেরকে আমার সাথে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছিলাম যে আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি, আমি সর্বমোট 183টা দেশ থেকে কল পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশে আমাদের কাজ করার সুযোগ হবে জাস্ট 90 থেকে 120 দিনের মধ্যে। আপনারা তৈরি থাকুন। ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব বাংলাদেশের জন্য, কোনো স্বার্থ দিয়ে নয়, কোনো স্বার্থের জন্য নয়, মন থেকে, হৃদয় থেকে আমরা বাংলাদেশের জন্য কাজ করব শ্রদ্ধেয় মকসুদুল আলম খন্দকার খোরশেদের মতো। খোরশেদ, আমি তাকে চিনি না, উনি নারায়ণগঞ্জের একজন কমিশনার। এই করোনার সময়ে যারা মারা গেছেন তাদের মধ্যে 50 জনের অধিক যাদেরকে উপসর্গ ছাড়া মারা গেছেন হিন্দু সম্প্রদায়ের, উনি নিজে গিয়ে দাহ করেছেন, উনি মুখাগ্নি করেছেন, উনি অসংখ্য মুসলমানের দাফন করিয়েছেন এই করোনার মধ্যে। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে স্যালুট। আমি আপনার মতো হতে চাই। আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করেছি,
আমি দোয়া করি বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার মতো হোক, তাহলে বাংলাদেশের আর কোনো কষ্ট থাকবে না। একটি সুসংবাদ দিচ্ছি, গণস্বাস্থ্য যে কিটটি এনেছে সেটি ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা 1000 জনের মধ্যে পরীক্ষা করেছে এবং 990 জনের মধ্যে সাকসেসফুল রেজাল্ট এসছে এবং ইউরোপীয় ইউনিয়ন এটিকে অনুমোদন দিয়েছে। ইউএসএ, ইরান, এমনকি ভারত থেকেও হয়তো আমরা এই গণস্বাস্থ্য অনুমোদন পাচ্ছে সেটা দেখতে পেতে পারি। আমি জানি না বাংলাদেশ সরকার এটার ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে, তবে আমি মনে করি বাংলাদেশ সরকারের দল বা অন্য কিছু ভুলে গিয়ে এটির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি যেন কোনোভাবেই রাজনীতিক ফায়দায় বা রাজনীতিক রোষানলে না পড়ে, সেটি আমি বাংলাদেশের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। আমি এবারে বাংলাদেশের সামর্থ্যবান দানশীল ও জাকাত প্রদানকারীদেরকে আবারও অনুরোধ করছি, কেউ কেউ ইতিমধ্যে জাকাত প্রদান করতে গিয়ে গতানুগতিকভাবে অনেক অসম্মানের মধ্যে পড়েছেন, যদিও এগুলো নিউজ হয়নি, বাট আমি সংশ্লিষ্ট একাধিক পুলিশ অফিসারের কাছ থেকে বিষয়গুলো জেনেছি। তো আমার মনে হয় এইবার অন্ততপক্ষে আপনারা আপনাদের এলাকায় যারা সেনাবাহিনীর ইউনিট আছে অথবা পুলিশের সংশ্লিষ্ট থানার ওসিকে আপনারা অনুরোধ করতে পারেন, যদি আমি বিশ্বাস করি তারা আপনাদের অনুরোধ রাখবে, এবারের যে জাকাতটা দিবেন সেটা যদি নির্ধারিত কোনো জায়গায় না হয়ে থাকে যে না আমি এখানে আমাকে দিতেই হবে, আমার এই এতিমখানা আছে বা আমার এই গরিবাত্মীয় আছে, তাহলে আপনি অন্ততপক্ষে এবারের জাকাতটা অনুরোধ করে সেনাবাহিনীর যে ইউনিট আপনার আশেপাশে আছে অথবা পুলিশের যে থানা আছে, থানার ওসি আছে, তার হাতে তুলে দিন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নিয়ে তারা নিতান্তই গরিব তাদের মধ্যে বিতরণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ তারা এখান থেকে 1 কিলো চালও আপনার মেরে দিবে না, ক্ষতি করবে না, খেয়ে ফেলবে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি 30 বছর পেশাগতভাবে তাদের সাথে কোনো না কোনোভাবে বাহির থেকে দূর থেকে সংশ্লিষ্ট, স্বার্থ সংশ্লিষ্ট না, দূর থেকে সংশ্লিষ্ট, এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার মনে হয় এটা আপনারা করতে পারেন, করলে অসুবিধা হবে না এবং রিলিফটা প্রপারলি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে যে আপনার রিলিফটি প্রপারলি পেয়েছে। আর দেখার বিষয় যেটা মানুষ ইনশাআল্লাহ জেনে যাবে আপনি দানশীল, কোনো না কোনোভাবে জানবে যদি আপনি মানুষকে জানাতে চান, বাট আল্লাহ জানাটাই সবচেয়ে শ্রেয়, যেটা আপনি পুরস্কৃত হবেন। প্রতিবারের ন্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করতে চাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। আপনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যেগুলো সত্যি জনগণের জন্য অনেক বেশি উপকারের এবং কাজের, সেজন্য আপনাকে স্যালুট, আপনাকে ধন্যবাদ। আপনি ধান কাটার আহ্বান জানিয়েছেন, এটি নিয়ে এত বেশি এক্সাইটেড হয়েছে লোকজন, এখন কেউ কেউ কাঁচা ধানও কেটে ফেলছে এক্সাইটেড হয়ে। আসলে এটা মনে হয় যে তারা দীর্ঘদিন ধানের বিষয়ে ওইভাবে ইনভলভ ছিল না বলেই তারা জানে না যে কোনটা কাঁচা ধান কোনটা পাকা ধান বা এরকম কিছু একটা হবে। এটি 1-2টো ঘটনা ঘটেছে, আর বেশি যেটা ঘটছে সেটা হলো ফটো সেশন। কেউ কেউ মাশরাফির মতো ধান কাটার মেশিন দিয়ে নীরবে সাহায্য করছে অথবা সরবেই করছে। এরকম যদি সবাই করতো, সব জনপ্রতিনিধিরা করতো, তাহলে বোধহয় এটি আরও ভালো হতো। আপনি ধান কাটার যেমন আহ্বান জানিয়েছেন, আপনি দয়া করে কমিউনিটি ডেভেলপমেন্টের আহ্বান জানান। এই মুহূর্তে জনস্বাস্থ্য রক্ষায় কমিউনিটি ডেভেলপমেন্ট, ছোট ছোট গ্রুপ ডেভেলপমেন্ট এবং সেটি দলমতের বাইরে এসে কমিউনিটি ডেভেলপমেন্টের সত্যিই কোনো বিকল্প নেই। ধর্মীয় বিশ্বাস, দল মত বা অন্য যে কোনো রকমের দ্বন্দ্বের বাইরে এসে যদি আমরা এটা করতে পারি, এটা আমরা উপকৃত হব। আপনার আহ্বান যেহেতু ধান কাটায় জনগণ এভাবে নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ দলের অনেকেই নিয়েছে ধান কাটার ব্যাপারে, তবে আপনি এটুকুও সাথে বলেন যে এটা ছবির সেশন যেন না হয়। অনেক কৃষক ভিডিও এসছে, তারা কান্না করছে, একটা ধান খেতে 40, 50, 60 জন নেমে গেছে ধানের উপরে, এটা ধানের ক্ষতি হয়েছে। তো
তো এটা আপনি একটু দয়া করে দেখবেন। আপনি জানেন যে ইউএসএ, ইউকে এবং ইউরোপীয় দেশগুলো এক্সট্রা অর্ডিনারি প্ল্যান নিয়েছে। এক্সট্রা অর্ডিনারি প্ল্যান হলো যখন একটা দেশে এই জাতীয় অবস্থা তৈরি হয় তখন একটা ধরে নেওয়া হয় যে কি পরিমাণ তার ক্ষয়ক্ষতি হতে পারে। তো অন্য সময়ের যে ক্ষয়ক্ষতি সেগুলো ছিল সম্পদের ক্ষয়ক্ষতি, আর এবারের ক্ষয়ক্ষতিটা হলো জীবনের ক্ষয়ক্ষতি। আপনি অবশ্যই জানেন যে ভিয়েতনাম যুদ্ধে যে পরিমাণ আমেরিকান সৈন্য মারা গিয়েছিল দীর্ঘ বছরে, 1 দশকেরও বেশি সময়ে, তার চাইতে বেশি এই মাত্র 3 মাসে 4 মাসে আমেরিকায় সাধারণ জনগণ মারা গিয়েছে, তার প্রায় 115 ভাগ বেশি। মৃত্যুর মিছিল কিন্তু এখনও থামেনি, আমরা জানি না যে এটা কয় গুণ হবে। তো ভিয়েতনাম যুদ্ধ ছিল আমেরিকার সবচেয়ে বড় ক্ষতিকর যুদ্ধ। সে যুদ্ধের চাইতেও বেশি যেহেতু মারা গিয়েছে, তারা কিন্তু ধরে নিয়ে একটা এক্সট্রা অর্ডিনারি প্ল্যান করেছে, যেটি আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম, একেবারে ডিটেল প্ল্যান বলেছিলাম। যেহেতু আমার লাইভ অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি সে বিষয়ে না যাই। আমার মনে হয় আমাদের দেশের যারা ফ্রন্টলাইন ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী, পুলিশ, র্যাব, এমনকি সামরিক বাহিনীর সদস্য, আমাদের সাংবাদিক, আমাদের ব্যাংকার, এদের আমাদের একটা বড় সংখ্যায় হারাতে হবে, এটি সুনিশ্চিত। আমি ব্যক্তিগতভাবে ধারণা করছি যে 50,000-এর বেশি শুধু পুলিশ করোনা আক্রান্ত হবেন। ডাক্তার কমপক্ষে 3 থেকে 4,000 ডাক্তার করোনা আক্রান্ত হবেন। কমপক্ষে 8 থেকে 10,000 নার্স করোনা আক্রান্ত হবেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের মৃত্যুর মিছিল অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম দিন 1 জন, পরের দিন 2 জন, আজকে অলরেডি এ পর্যন্ত 1 জন। এটি ভয়ানক আকার ধারণ করতে পারে। আপনি অলরেডি পিএসসিকে নির্দেশ দিয়েছেন 2000 ডাক্তার নিয়োগের জন্য। আমি আপনাকে অনুনয় করব যে অন্ততপক্ষে আরও 10,000 ডাক্তারের একটি শর্ট ওয়েবসাইট বেস পরীক্ষা নিয়ে আপনাকে ডাটাবেজ রেডি রাখতেই হবে। এটি রাখতেই হবে, কারণ না হলে অনেক হাসপাতাল ডাক্তার শূন্য হয়ে পড়তে পারে। শুধু মৃত্যুর কারণে ডাক্তার শূন্য হবে না, এখানে ডাক্তার শূন্য হবে যারা করোনা আক্রান্ত হবে, তাদের অনেকেরই চিকিৎসা দিতে যাওয়ার পরিস্থিতি থাকবে না। এখন তো আমরা তাদেরকে কোয়ারেন্টাইন করছি, তখন ধরলাম আমরা তাকে কোয়ারেন্টাইন না করেই তাদেরকে দিয়ে চিকিৎসা দেওয়াবো, বাট সে পরিস্থিতিও আমাদের হয়তো থাকবে না। আমায় ক্ষমা করবেন, আমি এটি আতঙ্ক তৈরি করার জন্য বলছি না। আমি আমার যে গবেষক বন্ধুরা আছেন বিশ্বব্যাপী, তাদের সাথে কথা বলে, তাদের সাথে আলোচনা করে, তাদের কাছ থেকে লব্ধ ধারণা পেয়েই আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই পরিস্থিতিতে আমরা পড়তে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এটির ব্যাপারে ব্যবস্থা নেওয়াটা জরুরি। আরেকটি বিষয় যেটি, আমাদের অসংখ্য কয়েক লক্ষ পল্লী চিকিৎসক আছে এবং কয়েক লক্ষ এনজিও কর্মী আছে। এই ধরনের সংকটে এর বাইরে রেড ক্রিসেন্টের কর্মী আছে। এদেরকে কিভাবে ব্যবহার করা যায়, এদেরকে কিভাবে শর্ট ট্রেনিং করা যায়, হোক সেটা ভিডিও বেস। এখন আপনি ঢাকা শহরে এনে ট্রেনিং করতে পারবেন না, আমাদেরকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি মনে করি পুলিশকে জরুরি ভিত্তিতে স্মার্ট হেলমেট দেওয়া জরুরি। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিশ্চয়ই নজরে আসছে বিষয়টা, যে এক ধরনের হেলমেট পাওয়া যায় যেটি আপনার প্রায় 10-15 মিটার দূরেও যদি কেউ তার টেম্পারেচার বেশি থাকে তাকে বিপ করবে, এবং এটি খুব সহজে পাওয়া সম্ভব। যদি এই মুহূর্তে সরবরাহের জন্য কেউ না থাকে, আমার কোনো মুনাফার দরকার নাই, আমি নিজেই সরবরাহ করতে পারবো। এমনকি যদি আর্থিক সমস্যা থাকে তাহলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশ এটা পে করে দিবে। সমস্ত পুলিশের জন্য হেলমেট এর ব্যবস্থা ইনশাল্লাহ করা যাবে, বাট এটি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারণ আপনার এই পুলিশ গত 12 বছর আপনাকে যে সেবা দিয়েছে, আপনি নিশ্চয়ই সেটি মনে আছে আপনার, এবং পুলিশের এই সেবা এই আপনার সরকারের জন্য এটি অনন্য ছিল, এটি কোনো সন্দেহ নেই। এখন জনগণের জন্য পুলিশ করছে, মারাত্মকভাবে তারা এগিয়ে এসছে, তারা দাফন করছে, তারা ঘর থেকে রুগী নিয়ে যাচ্ছে, তারা নিজেদের রেশনের টাকায়, নিজেদের বেতনের টাকায় তারা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তারা আপনার দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, এবং কাঁধে করে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই পুলিশের ব্যাপারে তাদেরকে যাতে বাঁচানো যায়, তাদেরকে যেন রক্ষা করা যায়,
সে ব্যাপারে আপনি এই বিষয়টি একটু ভেবে দেখবেন। আমি আপনাকে একটি বিষয় অবগত করতে চাই, সেটি হলো পিসিআর মেশিনের পাশাপাশি ওয়ান টাইম যে টেস্ট কিট ব্যবহার করে 187টি দেশ এই মুহূর্তে করোনা টেস্ট করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, এটি সত্য। তো আপনি যদি চায়নার পণ্যে বিশ্বাস নাও করেন, তারপরও এই মুহূর্তে যে সিচুয়েশন আছে, চায়নার যে টেস্ট কিটগুলো সেগুলো অ্যাটলিস্ট 85 বা 80% সাকসেস, এবং এইগুলোর যে প্রাইস সেটি হলো $4.8, অর্থাৎ 408 টাকা মাত্র। এবং আমাদের যে বাংলাদেশের গণস্বাস্থ্য তারা বলছে 300 টাকা এটি দিতে পারে। তো 300 টাকা বা 408 টাকা যদি হয়, তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে 3500 টাকা দিয়ে আপনি যে বেঁধে দিচ্ছেন যে প্রাইভেট হাসপাতালগুলোকে চিকিৎসা করতে হবে, সেটি করার প্রয়োজন হবে না। তাছাড়া আপনার যে ফার্মেসিগুলো, আপনি জানেন যে নিউ ইয়র্ক শহরেই 50,000 ফার্মেসিকে 5,000 ফার্মেসিকে অনুমোদন দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক শহরেই 5,000 ফার্মেসিকে এই টেস্ট করার জন্য। এটি ওয়ান টাইম টেস্ট দিয়ে, এটা কোনোভাবেই পিসিআর মেশিন দিয়ে নয়। তো সেক্ষেত্রে আপনার কাছে অনুনয় করব, আপনি এই মুহূর্তে, দোহাই মা, আপনি এই মুহূর্তে টেস্ট কিট ওপেন করে দিন। যে যেভাবে পারুক টেস্ট কিট আনুক, প্রতিটি ফার্মেসিতে টেস্ট করুক। আপনারা সরকারিভাবে ফ্রি করাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এতে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। বাট হাজার মানুষের লাইন, এটি মানুষকে অনুৎসাহিত করছে ওখানে যেতে। আমারই এক বন্ধু বেক্সিমকোর বড় পদে কাজ করেন, আমরা ধারণা করছি সে করোনা আক্রান্ত। সে সাহস পাচ্ছে না, সে দীর্ঘ লাইনে গিয়ে দাঁড়িয়ে আরও বেশি অসুস্থ হবে, সে ভয় পাচ্ছে। এরকম অনেক কেস ঢাকায় আছে। তো এটি আরও ছড়িয়ে পড়বে, এটি ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে যদি আমরা প্রতিটি ফার্মেসি না, আমরা যদি মুদি দোকানেও যদি টেস্টের ব্যবস্থা করা হয়, এটি সিম্পল। আমি ডায়াবেটিক টেস্ট করি, আমি গত 14 বছর ডায়াবেটিক পেশেন্ট। এটি ডায়াবেটিক টেস্টের মতো। আপনাকে যে যা বলুক, আপনি অত্যন্ত জ্ঞানী, আপনি এই মুহূর্তে এই বিষয়টিকে নজরে আনবেন। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি খবর নিয়ে দেখুন, পৃথিবীর বহু দেশ ওয়ান টাইম টেস্ট কিট অনুমোদন করছে, যার সংখ্যা 187। তাহলে বাংলাদেশ কেন করবে না? বাংলাদেশ কেন একা ঘাড়ের উপর দায়িত্ব নিবে? বাংলাদেশ কি 18 কোটি মানুষের এই পিসিআর মেশিনে টেস্ট করার ক্ষমতা রাখে? আর যেখানে প্রতিদিন আমাদের চাইতে 1/3 জনসংখ্যার দেশগুলোতে ডেলি 1 থেকে 3 লাখ পর্যন্ত টেস্ট হচ্ছে, ঘরে ঘরে টেস্ট হচ্ছে ইন্দোনেশিয়াতে, সেখানে আমরা কেন এই দায়িত্বটা হাসপাতালগুলোর উপর চাপিয়ে দিচ্ছি? এখানে আমার ডাক্তার অসুস্থ হচ্ছে, নার্স অসুস্থ হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হচ্ছে, এবং যারা যাচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে, যে অসুস্থ নয় সেও তো অসুস্থ হয়ে পড়ছে। তো এটি যদি আপনি করে দেন তাহলে ভালো হবে। আর আবারও আপনার কাছে অনুরোধ করছি, গণস্বাস্থ্যের যে কিট বা অন্য যে কেউ বাংলাদেশে যদি আনতে পারে 300 টাকার মধ্যে, আপনি সবাইকে অনুমোদন দিন। তারা যদি আনতে পারে, গণস্বাস্থ্যের যদি ইউকেতে 90% ওকে হয়, বাংলাদেশেও হবে। এখানে কোনো বিভেদের সময় নয়। আপনি দোহাই, আপনি আমায় ভুল বুঝবেন না, আমি আপনাকে এই বিষয়ে অনুরোধ করছি। আরেকটি অনুরোধ করছি, যেটি এই মুহূর্ত, যেটা যুদ্ধের সময় যেটা হয় যে একটি দেশে একটি সামরিক বাহিনী থাকে স্বাভাবিক সময়, বা যুদ্ধের সময় কিন্তু একটি সামরিক বাহিনী থাকে না। যুদ্ধের সময় বিভিন্ন ধরনের যোদ্ধা গ্রুপ তৈরি করা হয় যুদ্ধকে মোকাবেলা করার জন্য। সেক্ষেত্রে আমার অনুরোধ হলো, এই মুহূর্তে যে আমাদের যোদ্ধা যারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, এবং আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের ব্যাংকার, আমাদের সাংবাদিক সহ আমাদের পল্লী চিকিৎসকদেরকে অন্তর্ভুক্ত করা, আমাদের এনজিও কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা, আমাদের যারা রেড ক্রিসেন্ট তাদেরকে অন্তর্ভুক্ত করা, এগুলোর বোধহয় এখন সময় এসছে। আপনি দোহাই, এদেরকে যেভাবে পারুন অন্তর্ভুক্ত করুন। আমার একটাই অনুরোধ, অনেক মানুষ আমাকে অনুরোধ করেছে আপনাকে বলার জন্য। তাদের মধ্যে একটা ভুল ধারণা জন্মেছে, যেটা হলো আপনি আমার অনুরোধ শোনেন। আমি জানি আপনি আমার অনুরোধ শোনেন না। আপনি শোনেন আপনার মনের ভিতরে যেটা আসে এবং আপনার যেটা মনে হয় যেটা করতে হবে, আপনি আপনার নিজের প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে করেন। তো সেক্ষেত্রে মানুষের যে অনুরোধগুলো এসছে সেগুলো হলো, 1 নম্বর অনুরোধ, সবচেয়ে বেশি অনুরোধ এসছে
আমার মনে হয় প্রায় 35,000 বারের মতো আমার কাছে টেক্সট এসছে, সেটি হলো সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে রিলিফ বিতরণ। জনপ্রতিনিধির মাধ্যমে আমরা বারবার বিতরণ করতে পারবো, কিন্তু এই সংকট এটি ভয়ঙ্কর হবে। গতকালকে একজন চেয়ারম্যানকে জনতা পিটিয়েছে, আপনি জনতাকে রুখতে পারবেন না। আমি উৎসাহ দিচ্ছি না জনতাকে, বাট ক্ষুধার্ত জনতা তারা ভয়ঙ্কর হয়ে উঠবে, আপনি বিশ্বাস করুন। অবশ্যই রিলিফ যদি আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে চাই, ঠিকভাবে দিতে চাই, তাহলে আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তা নিতেই হবে। যদি সেটি পর্যাপ্ত না হয়, প্রয়োজনে আনসার পর্যন্ত আমরা সহায়তা নেব। আমাদের অন্যান্য যারা আছে, যেমন এনজিও কর্মী অথবা রেড ক্রিসেন্টের লোকদের সহায়তা নেব, আমাদের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেব, বাট মূল দায়িত্ব তাদের হাতে থাকতে হবে, সেটি আপনি দয়া করে দেখবেন। আরও যে অনুরোধ এসেছে বাড়ি বাড়ার ব্যাপারে, আমি জানি না আসলে এটি কিভাবে বাংলাদেশের মতো একটি দেশে সম্ভব, বাট আপনি যদি চেষ্টা করেন যে বাড়িওয়ালাদের ট্যাক্স মকুব করে দিয়ে এটি করা যায় কি না, যদি তারা একটা সুযোগ পায় এবং তারপর যদি আপনি নির্দেশ দেন বাড়িওয়ালাদের বাড়িওয়ালা 1 মাস 2 মাসের জন্য মকুব করার, আমার মনে হয় এটি একটি মানবিক সিদ্ধান্ত হবে এবং অনেকেই এই হতাশা থেকে মুক্তি পাবে। শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ে অনেকে টেনশনে পড়েছেন, যেটা একটা ভয়ঙ্কর টেনশন যে বাচ্চাদের কিভাবে এডুকেশন ফি দিবে। আমি জানি না এটি নিয়ে আপনি কি পরিকল্পনা করছেন, আপনি দয়া করে ভেবে দেখবেন। নন এমপিওভুক্ত শিক্ষকরা প্রচণ্ড কষ্টে আছে মাননীয় প্রধানমন্ত্রী, তাদের বিষয়টি আপনি একটু দেখবেন দয়া করে। জেলখানায় থাকা হাজতি এবং কয়েদির ব্যাপারে আমি আমার একাধিক লাইভে অনুরোধ করেছিলাম এবং আপনি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন, বাট আমার মনে হয় এখনও জেলখানাগুলোতে অসংখ্য হাজতি এবং কয়েদি আছে যাদেরকে মুক্তি দেওয়া যায়। আপনি ভেবে দেখবেন, আপনি গোয়েন্দা সংস্থা থেকে জেনে আপনি ভেবে দেখবেন। তবে এখন যারা রাজনীতিকভাবে বন্দী আছে, আমার মনে হয় তাদেরকে ছেড়ে দেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী। আপনি দোহাই, আপনি বিষয়টি বিবেচনা করবেন। প্রবাসীদের মধ্যে কমপক্ষে 50 লাখ লোক এই মুহূর্তে বিপদে আছে। বিপদ বলতে নানা রকমের অসুবিধায় আছে, যাদের মধ্যে খাদ্য সংকটে আছে 10 থেকে 15 লাখ। আমি যেটা জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফিলিপিন অ্যাম্বাসি কাতারে তারা সব ধরনের শুকনো খাবার এবং 200 কাতারি রিয়াল করে প্রতি ফিলিপিনোকে দিচ্ছে যারা অ্যাম্বাসির দ্বারস্থ হচ্ছে। আর শ্রীলঙ্কা অ্যাম্বাসি 200 করে দিচ্ছে। তো 200 মানে 4,600 বাংলাদেশি টাকা। এই অন্যান্য অ্যাম্বাসিগুলো সহায়তা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট দিয়ে এসছিল, হ্যাঁ, যাদের রেমিটেন্সে ভর করে আমাদের অর্থনীতি অনেক বেশি মজবুত হয়েছে, তাদের ব্যাপারে অবশ্যই আপনি একটু দয়া করবেন। আপনার আরেকটি অনুরোধ করব, এই মুহূর্তে বিশ্বাস করুন বিশ্ব নেতার অনেক অভাব। আপনি হয়তো দেখবেন না যে বিশ্বে এমন কোনো নেতা আছে যে সর্বজন শ্রদ্ধেয়। আপনি যদি দয়া করে প্রতিটি রাষ্ট্রকে কল দেন, বিশেষ করে যে রাষ্ট্রগুলোতে আমাদের শ্রমিকরা আছে তাদের রাষ্ট্রনায়কদের যদি আপনি একটু কল দেন, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে, বর্তমানের জন্য ভালো হবে। সেই সাথে যে রাষ্ট্রের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই, সে রাষ্ট্রনায়ককে আপনি কল দিতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হলো কি মাননীয় প্রধানমন্ত্রী, যখন মানুষ বিপদে পড়ে না, তখন যারা পাশে দাঁড়ায় তখন তাদেরকে সবাই মনে রাখে। আজ পৃথিবী বিপদে, আপনিও বিপদে, বাংলাদেশ বিপদে, বাট এই মুহূর্তে আপনি যদি সোমালিয়ার প্রেসিডেন্টকে অথবা নিকারাগুয়ার প্রেসিডেন্টকে ফোন দেন, ক্ষতি নেই। হয়তো তাদের সাথে আমাদের স্বার্থ নেই, বাট তারা আপনাকে সম্মানের চোখে দেখবে। আপনি দোহাই, পৃথিবীতে তো রাষ্ট্র অনেক না, সব মিলিয়ে 210টি রাষ্ট্র এই মুহূর্তে করোনা আক্রান্ত, বা 216টি। আপনি সবাইকে দয়া করে একবার করে ফোন দিন মাননীয় প্রধানমন্ত্রী, এতে করে আপনার সম্মান আরও সুউচ্চ হবে। আমি পঙ্গপালের বিষয়ে আগেই বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, গতকালকে পঙ্গপাল শুনেছি টেকনাফে এসছে। এ ব্যাপারে আমি প্রায় 1.5 মাস আগে সতর্ক করেছিলাম যে পঙ্গপাল বাংলাদেশে হানা দিবে। তো পঙ্গপালের বিষয়ে আমি বিমান বাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে জানার চেষ্টা করেছি, তাদের বিভিন্ন রকমের মত আছে।
আপনি একটু তাদের সাথে কথা বলে দেখেন যে আমরা বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে স্প্রে করতে পারি কি না। যদি আমরা স্প্রে না করি, এই পঙ্গপাল ঢোকার সময় সাথে সাথে যে একটা নির্দিষ্ট এলাকা ধরে এটি যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের সকল শস্য এবং গাছ নষ্ট হয়ে যাবে। তারা শুধু শস্য খায় না, একটি আম গাছের একটি পাতাও থাকবে না, কোনো গাছ, ফলের গাছ, ফুলের গাছ সব খেয়ে ফেলবে ওরা। তো এটি যদি হয়, এটি হবে আমাদের জন্য ভয়ঙ্কর, যেটি আমরা এই মুহূর্তে চিন্তা করতে পারছি না, আর এটির বিস্তার হবে ব্যাপক। তো সেক্ষেত্রে বিমান বাহিনীর হেলিকপ্টার যদি টেকনিক্যাল কোনো ইস্যু থাকে, তাহলে দ্বিতীয় প্রস্তাবনা হলো যে ড্রোন ব্যবহার করা যেতে পারে। আমি জানি না বাংলাদেশের হাতে ড্রোন আছে কি না, তবে আমার হাতে মাননীয় প্রধানমন্ত্রী ড্রোন আছে। আমি হয়তো একেবারেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 80 থেকে 120 কেজি বহন করতে পারে কীটনাশক, এইরকম আমি হয়তো 200 ড্রোন দিতে পারবো। তো সেটি যদি হয়, আপনি দয়া করে দেখবেন যে কিভাবে এই পঙ্গপালের উপদ্রব থেকে বাংলাদেশের কৃষক এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানো যাবে। এখানে কৃষক মরবে না, এখানে সবাই মারা যাবে যদি এরকম খাদ্য অভাব তৈরি হয় বাংলাদেশে। কারণ এখন আমরা কিন্তু বাইরে থেকে খাদ্য আমদানির সুযোগ পাবো না। খাদ্য আমদানির সুযোগ আমাদের রহিত হবে, কারণ এই পঙ্গপাল কিন্তু বাংলাদেশে শুধু আক্রমণ করেনি, বহু দেশে আক্রমণ করেছে এবং খাদ্যশস্য রপ্তানি মোটামুটি বন্ধ হয়ে যেতে পারে বেশিরভাগ দেশ থেকেই। তো সেটি যদি হয়, তাহলে আমাদের বাঁচানোর পরিকল্পনা করতে হবে। আপনি দোহাই এই বিষয়টি দেখবেন। সবশেষ যে আমার অনুনয়, সেটি হলো সব কিছু খুলে দেওয়ার সময় এখনো আসেনি। আমরা যদি সব কিছু খুলে দেই, তাহলে নিউ ইয়র্কে বা আমেরিকায় প্রতিদিন 4 থেকে 4,500 5,000 পর্যন্ত মৃত্যুর মিছিল বেড়েছিল, আমাদের এটি কয়েক গুণ হবে। আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, কেউ কেউ বলতে পারে আমি দায়িত্ব নিচ্ছি। মৃত্যুর দায়িত্ব সে কি নিবে মাননীয় প্রধানমন্ত্রী? একজন গার্মেন্টস কর্মীর জীবনের মূল্য কি কোনো অর্থের বিনিময় হবে? একজন নাগরিকের জীবনের মূল্য কি কোনো অর্থের বিনিময় হবে মাননীয় প্রধানমন্ত্রী? হবে না। যদি তা না হয়, তাহলে যেটি দরকার হবে, আবারও অনুরোধ করছি আপনাকে, সেটি হলো দোহাই, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা অত্যন্ত পারফেক্ট। তাদেরকে দিয়ে দায়িত্ব দিন, তাদের কাছে ডাটা আপডেট করা আছে কোন এলাকায় কোন মধ্যবিত্ত এবং কোন গরিবের রিলিফ দরকার হবে। এই ডাটা নিয়ে সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, র্যাব এবং অন্যান্য সকল সংস্থাকে অ্যাক্টিভ করে অ্যাটলিস্ট 3 সপ্তাহের একটি প্রপার লকডাউন দিন এবং এই প্রপার লকডাউনের সময় তাদের হাতে রিলিফ বিতরণের দায়িত্ব দিন। আমার বিশ্বাস, যদি সেনাবাহিনী, পুলিশ, র্যাব এরা দায়িত্ব নেয়, তাহলে একজনও না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। এবং এই লকডাউনের সময় যদি জরুরি কাজে কাউকে বের হতে হয়, প্রতি পরিবারকে একটি করে পাস দেওয়া হবে, যেটি আউট পাস হবে। সে বাইরে আসলে সেই পাসটি দেখিয়ে বাইরে যেতে পারবে। এটি কারফিউ, কমপ্লিট কারফিউ। উই নিড কারফিউ ফর অ্যাটলিস্ট 3 উইকস। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের জনগণকে নিশ্চয়ই ভালোবাসেন। আপনার ভালোবাসা, আপনার সিদ্ধান্ত অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। আমার মতো একজন অতি নগণ্য, অতি সাধারণ মানুষের আকুতি কোনো কাজে দিবে না। আমি কোনো ভূমিকাই রাখতে পারবো না যদি আপনি ভূমিকা না রাখেন। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই সংকটকালে একটি ভালো টিম নিয়ে কাজ করবেন। বিশেষ করে আমি সরাসরি বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে, এবং অন্য আরও 3-4টি মন্ত্রণালয় যেগুলো আপনার ফাইল টেবিলে আছে, আপনি যত দ্রুত এদেরকে পরিবর্তন করবেন, ততই দেশের জন্য মঙ্গল। আমায় ক্ষমা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যেসব মন্ত্রী জনরোষ তৈরি করছে, তাদেরকে আপনাকে সরাতেই হবে। আর যদি না সরান, তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন। যে পুলিশ,
যে সেনাবাহিনী দীর্ঘদিন আপনার পাশে ছিল তারা রোগাক্রান্ত হচ্ছে, জনগণ মৃত্যুর মিছিলে সামিল হচ্ছে। আপনি নিশ্চিত থাকুন, জনরোষ যদি তৈরি হয় সেটি আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা আগামী 90 থেকে 120 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আমি যা বলছি আপনাকে পরম শ্রদ্ধা করি, আপনাকে মায়ের মতো জানি, সেই বিশ্বাস থেকে বলছি। আপনার ডানে বায়ে সামনে পিছে অসংখ্য যোগ্য মানুষ দরকার, মোটিভেটর দরকার। বিশেষ করে ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী, পুলিশ এবং সাধারণ জনগণ অনেকেই এই করোনার যে পরিস্থিতি সেটি আরও যখন ভয়াবহ হবে তখন ট্রমায় আক্রান্ত হবে। আপনি মনোবিজ্ঞানীদের ভিতর থেকে দেখুন, তাদের মধ্য থেকে গুড স্পিকারদের বের করে আনুন, যারা মোটিভেটর স্পিকার হবে, যারা সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশন ও অন্যান্য মাধ্যমগুলোতে জনগণকে মোটিভেশনাল স্পিচ দিবে, জনগণকে বাঁচার সাহস দিবে। আপনার পাশে এমন মন্ত্রী দরকার যে মন্ত্রীর কথা শোনার জন্য ভোর রাতে মানুষ বসে থাকবে, যে মন্ত্রীর কথা বলার পরে একটা মানুষও ট্রল করবে না, সবাই স্যালুট দিবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই মন্ত্রী আনতে পারেন তাহলে বাংলাদেশ আগামী দিনে ঘুরে দাঁড়াবে। আপনি আমায় ক্ষমা করবেন। আপনার হাত আমার মাথায় পড়েছিল, এখনো সেই অনুভূতি পাই। সেই জন্য আমার সাহস এত বেশি। একজন ইমানদার মুসলিম কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি বিশ্বাস করি আপনি বঙ্গবন্ধু কন্যা। এই মুহূর্তে আপনার একটি ভালো সিদ্ধান্ত 18 কোটি মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা দিবে, নতুন করে সাহস যোগাবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এই করোনায় বাংলাদেশ বিজয়ী হবে ইনশাল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের যেখানে যে অবস্থায় যেভাবে বসে আমার কথা শুনছেন, দেশে এবং দেশের বাইরে এবং পৃথিবীর যেখান থেকে আমার কথাগুলো শুনলেন, আমার কথাগুলোর মধ্যে যদি ন্যূনতম ভুল থেকে থাকে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমরা যখন বাংলাদেশকে ভালোবাসবো তখন যেন আমরা 18 কোটি মানুষকে ভালোবাসি। আমরা যখন মোনাজাত ধরব তখন আমরা 18 কোটি মানুষ সহ পৃথিবীর 780 কোটি মানুষের জন্য যেন দোয়া করি। আমরা যখন নিজেদের প্রস্তুত করব, আমরা যেন এমনভাবে প্রস্তুত করি আজই আমার মৃত্যু হবে, সেইভাবে নিজের শরীর পরিষ্কার রাখি, উদুতে থাকি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করি, বেশি বেশি তওবা পড়ি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।